সারিকাকে দেখে সাথে সাথে অনুরাগের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল সুগন্ধা। দ্রুত গলায় জানালো, আসলে পিছলা খাই গেছিলাম তো, চা পইরা গেছে। আপাতত একটু বসেন, আমি 10 মিনিটে আপনার চা দিতেছি। মেয়েটি কিচেন থেকে বেলচা নিয়ে এসে মেঝে মুছে ভাঙা কাচের টুকরোগুলো তুলে আবার কিচেনে আড়াল হয়ে গেল। অনুরাগ একটি নিঃশ্বাস ফেলল। সারিকার কাছে কোনো প্রকার ব্যাখ্যা দিল না। নিজের হালকা দাগ হয়ে যাওয়া স্যুটটা সে খুলে বাহুতে ঝুলিয়ে নিল। চুপচাপ গিয়ে বসল সোফায়। সাই গতকাল বলল, তোমরা নাকি বরিশাল যাচ্ছ। সারিকা সুগন্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিপরীতে অন্য প্রসঙ্গ টানল দেখে অনুরাগ মনে মনে স্বস্তি পেল। হ্যাঁ, আপনিও যাচ্ছেন? সারিকা একলম হাত চুপ করে রইল। অতঃপর সোফায় অনুরাগের থেকে অনেকখানি দূরত্ব রেখে বসে উত্তর করল, হ্যাঁ। সারিকা যাচ্ছে সেই কথাটি সাইবান তাকে জানায়নি। যদি যেত তাহলে তো জানানোর কথা ছিল। তাহলে কি সারিকা এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে ফেলল? প্রথমে যাব ভাবিনি, আজ সকালে উঠে মনে হলো অনেকদিন দাদু বাড়ি দেখি না। জীবন আবারও ব্যস্ত হয়ে যাওয়ার আগে একটু ঘুরে আসা দরকার। ঠিক, সারিকার সিদ্ধান্তটা এখনই নিয়েছে। অনুরাগ মনের অস্বস্তিটা চেপে গিয়ে বলল, ভালো সিদ্ধান্ত। এমন সময় সুগন্ধা এসে পড়ল, হাতে 2 কাপ চা। একটা আদা লেবু দিয়ে রং চা সারিকার জন্য, অন্যটা দুধ চা। অনুরাগের দিকে বাড়িয়ে দিল সে। নিঃশব্দে মাথা দুলিয়ে কাপটা গ্রহণ করে নিল অনুরাগ। একটা সংক্ষিপ্ত চুমুক দিয়ে সে হঠাৎ প্রশ্ন করল, আপনার হাজব্যান্ড চাচ্ছে না? সারিকা নিজের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল। পরবর্তীতে উত্তর দিল, না, ও ব্যস্ত মানুষ। তাছাড়া অ্যাপার্টমেন্টের কাজ নিয়ে এমনিতেই চিন্তার উপর আছে। ও। কথা হারিয়ে ফেলল অনুরাগ। এরপর আর কি বলা যায় খুঁজে পেল না, তাই চুপচাপ চায় চুমুক দিতে থাকল। অথচ একটা সময় ছিল যখন তাদের কথা বলার জন্য কোনো বিস্ময়ের প্রয়োজন হতো না। গাছের পাতা কেন সবুজ হয়, এই অহেতুক বিষয় ঘিরেও উভয় ঠুটে হাজারো শব্দের ফুলঝুরি ছুটত। সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি, ঠিক যেমন অপ্রত্যাশিত অনুভূতিগুলো। কোথায় যাওয়ার কথা হচ্ছে সকলের? হুট করে কণ্ঠস্বর ভেসে আসতেই সারিকা এবং অনুরাগ উভয়ই তাকালো সামনে। সিঁড়ি বেয়ে নেমে আসছে ইরাম, তার কয়েক হাত পেছনেই সাইবান। অনুরাগ কিছু বলার আগেই পেছন থেকে সাইবান বলে উঠল, লঞ্চে যাবেন নাকি গাড়িতে? কোথায় যাব? হানিমুনে। সিঁড়ির দোরগোড়ায় গিয়ে অনেকখানি বিব্রত হয়ে পেছনে ফিরে তাকালো ইরাম। ড্যাব ড্যাব করে চেয়ে রইল স্বামীর দিকে। সাইবানের অবশ্য বিশেষ হেলদোল নেই। সে আয়েশ করে নিচে নেমে সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। হলরুমে যে আরও কিছু মানুষ উপস্থিত আছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ইরাম গলা খাকড়ি দিয়ে জিজ্ঞেস করল, হানিমুন কোথায়? বরিশাল। ইরাম চোখ পিটপিট করল, বরিশাল? সাইবান আর সারিকা উভয়ের বাবা আহমদ উদ্দিন ভিন্ন জেলার মানুষ। তাদের পিতৃক নিবাস বরিশালে, এইটুকু তথ্য তার জানা আছে। সাইবান হেলে দুলে এগিয়ে সে হাতের আঙুল মটকাতে লাগল। বাঁকা হাসল। অতঃপর মাথা কাত করে ইরাম আপাদমস্তক দেখে ঠোঁট ছেটে বলল, লঞ্চের কেবিনে উঠা যাইবেন নাকি জামাইয়ের বুকে ঠাইসা যাইবেন? আপনার উফরেই সাইরা দিলাম, বুঝলেন মনু? ভ্রু কপালে উঠে গেল ইরামের। এই ছেলে আঞ্চলিক ভাষা জানে? তাকে এই বিব্রত অবস্থা দেখে উদ্ধার করতেই যেন শব্দ করে উঠল অনুরাগ, এহেম, বউয়ের সাথে রসের আলাপ তুই প্রাইভেটলিও করতে পারবি। মানুষকে ফ্রিতে থিয়েটার দেখানোর প্রয়োজন নেই। তুই তো শুকনো বিচি কলা, জীবনের কোনো রস নেই। আমি হলাম টসটসে তরমুজ, রস খালি বেয়ে বেয়ে পড়ে। এত রস প্রাইভেটলি ধরে রাখা যায় না, পাবলিকলি শো করতে হয়। হ্যাঁ, না হইলে আগে ভাইজান সুন্দর বেডিদের নাচন কুদন দেখা দেখা রস ধইরা রাখত। এখন তো বইয়ের জন্য আর পারে না, রস খালি উতলায়া পড়ে। আহারে কপাল পুরা ভাইজান আমার। কখন যে সুগন্ধা টেবিলের কাছে উদয় হয়ে এসেছে কেউ খেয়াল করেনি। তার কথা কানে যেতেই পিত্তি জ্বলে গেল সাইবানের। চোখের উপর বুঝি বজ্রপাত ঝিলিক দিয়ে উঠল। জরিনা রাম্মা সকিনা, তোর মাথার আজকাল চুল একটু বেশি গজিয়েছে, আয় কয়েকটা ছিঁড়ে কমিয়ে দেই।
শটান হাত বাড়িয়ে সুগন্ধার লম্বা বেনুনি পেঁচিয়ে ধরল সাইবান। অট্ট হাসতে হাসতে সুগন্ধা ঝটকা দিয়ে উঠল। আরে ভাইজানের ইঞ্জিনে পেট্রোল ঢাইলা দিলাম নাকি? ইঞ্জিন শালি তোর পিঠের উপর ভাঙবো আমি। তুই যে সিরিয়ালের ধলা ধলা নায়কের ট্রিটমেন্ট করে গড়া ফেক বডি দেখে মুখের লালা ঝরাস, সেটা বলে অপমান করতে গেলেই মানুষ বলবে নারী নির্যাতন। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ওগুলো সিরিয়াল না, কোরিয়ান ড্রামা। তোর কোরিয়ান ড্রামার গোষ্ঠীর খেতায় আগুন থাকে বাংলাদেশে, লোলফালাই কোরিয়ানে 2 দিনের নমুনা নুডলস রে বলে রামেন। ওই দাঁড়া তুই সেমরি। সাইবান এবং সুগন্ধা দুজনেই কিচেনের আড়াল হয়ে গেল। ভেতর থেকে ধূপধাপ ধামুর ধুমুর ঝনঝন বাসন কোষণের আওয়াজ আসতে লাগলো। কুরুক্ষেত্র বেঁধেছে তাদের কোনো সন্দেহ নেই। ইরাম কপালে হাত দিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। এদের কাণ্ড কারখানা দেখা মুশকিল। হুট করে পেছন থেকে অনুরাগের হাসির শব্দ ভেসে এলো। ঘুরে তাকালো ইরাম। অনুরাগ বেশ উৎফুল্ল হয়ে হাসছে। হাসলে এক গালে ছোট্ট একটা টোল পড়ে। নিজের খালি হয়ে যাওয়া কাপটা টেবিলে রেখে দিয়ে অনুরাগ বলল, মেয়েটা বেশ মজার। আমি দেখে আসছি কিচেনটাকে না আবার দুজন মিলে ধ্বংসিয়ে ফেলে। শেষে সামিয়ানটি আমায় ধরবে। অনুরাগ শাড়ির হাতা গুটাতে গুটাতে কিচেনে চলে গেল। ইরাম জানে না কেন তার চোখে পড়ল সোফায় চুপটি করে বসে থাকা শারিকার উপর। এতক্ষণ অপলক হয়ে অনুরাগকেই দেখছিল সে, চোখে অদ্ভুতরে এক বিষণ্ণতা নিয়ে। ইরাম তাকাতেই শারিকা দ্রুত উঠে পড়ল, নিজের রুমের দিকে হাঁটা দিল। কিন্তু হঠাৎ ইরাম ঠান্ডা গলায় ডেকে উঠল, শারিকা। থমকালো রমণী, মাথা কাত করে ঘুরে তাকালো। ইরাম শান্ত গলায় বলল, একটা কথা মাথায় রেখো, তুমি এখন বিবাহিত, তোমার একজন দায়িত্ববান স্বামী আছে। শারিকা সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। এবার তার চেহারায় রাগ ফুটল, ভ্রুজোড়া কুঁচকে গেল। হনহন করে এগিয়ে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো সে। গম্ভীর গলায় বলে বসল, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? আই এম নোবডি। উত্তর করল ইরাম, পেছনে গেল না। সামান্য একটু ঝুঁকিয়ে শারিকার চোখে চোখ মিলিয়ে জানালো, অতীত অনুভূতি থাকাটা দোষের নয়, কিন্তু এক সম্পর্কের বাঁধনে থেকে অন্য সম্পর্কের স্বপ্নে বিভোর থাকাটা অন্যায়। অন্যায়টা না নিজের সাথে করো, না মিস্ত্রির ভাইয়ের সাথে। বাঁকা হাসি ফুটল শারিকার ঠোঁটে। আপনি কি নিজেকে খুবই বড় কিছু মনে করেন, তাই না? তবে বয়স বাড়লে যে বুদ্ধি বাড়ে না, সেটার প্রমাণ আপনি নিজেই। আমার ব্যক্তিগত বিষয় নাক গলানোর আগে ভেবে দেখবেন আপনার নাকটার ক্ষমতা কতটুকু। যে গল্প আপনি জানেন না, সে গল্প নিয়ে মন্তব্য করতে আসবেন না। আর দাঁড়ালো না শারিকা, উল্টো ঘুরে হনহন করে হেঁটে দৃষ্টি সীমানার আড়াল হয়ে গেল। ইরাম কিছুই বলল না, স্থির চেয়ে রইল মেয়েটির চলার পথের দিকে। পরদিন বিকেলবেলা আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত তৈরি হয়ে নিচ্ছিল ইরাম। একটা লাল সালোয়ার কামিজ পরনে তার, চুলগুলো বেনি পাকিয়ে একপাশে ঝুলিয়ে নিয়েছে। শেষমেশ সাইবানের কথা ফেলতে পারেনি সে। সত্যিই বরিশাল যাওয়ার জন্য রাজি হয়েছে। এতে কিছুদিন কম্পিউটার ক্লাস মিস যাবে। তবে আসার কথা আগামী 2-3 দিন কায়সানের অনুপস্থিতির কারণে ক্লাস একটা করেই হবে। সেক্ষেত্রে ইরাম কাকতালীয়ভাবে ছোট্ট একটি ছুটি পেয়ে গিয়েছে, তাই আর বিশেষ গড়িমসি করেনি। তাছাড়া এটা রীতিমতো একটা পারিবারিক ট্রিপে পরিণত হয়ে গিয়েছে। শারিকা যাচ্ছে তাদের সাথে। আজ সকালেই হুট করে সাইবান সুগন্ধাকে ব্যাগ গোছাতে বলেছে, হয়তো ইজানের দেখভালের কথা চিন্তা করে। অপরদিকে অনুরাগও যাচ্ছে তাদের সাথে। সবাই মিলিত হওয়ার শেষমেশ নদীপথেই বাছাই করা হয়েছে। ইরামও মানা করেনি। তার কখনো লঞ্চ, নৌকা, স্পিডবোট এই ধরনের যানবাহনগুলোতে চড়া হয়নি। এটা তাই একটা ভিন্ন অভিজ্ঞতা বলেই তার বিশ্বাস। যদিও নদী তার কিছুটা ভয়ই লাগে, তবে সকলের উত্তেজনা উৎসাহের কথা চিন্তা করে আর মানা করেনি সে। ইজানকে এর মধ্যেই খাইয়ে প্রস্তুত করে দিয়েছে সে। কিছুক্ষণ আগে ছেলেকে নিয়ে নিচে নেমে গিয়েছে সাইবান। ইরাম দ্রুত গুজকাজ করে বের হয়ে গিয়েছে। সত্যি বলতে তার নিজেরও একটু উদ্দীপনা কাজ করছে। ইজানকে নিয়ে এই প্রথম বেড়াতে যাওয়ার মতন কোনো ব্যবস্থা, উপরন্তু বিয়ের পর সাইবানের সাথে প্রথম যাত্রা। সবকিছুতে একদম প্রথম অনুভূতি। সিঁড়ি বেয়ে নিচে আসতেই দৃশ্যটা চোখে পড়ল ইরামের। সাইবান ইজানকে বেবি কেরিয়ারে সেট করে নিচ্ছে। একপাশে দাঁড়িয়ে সামিয়া নাতির প্রয়োজনীয় জিনিসপত্র ছোট্ট ব্যাগটা হাতিয়ে দেখছেন সব ঠিকঠাক নিয়েছে কিনা।
সঙ্গে সঙ্গে জননীর আদেশও চলছে। খবরদার, লঞ্চের ছাদে উঠে অহেতুক বসে থাকবি না। সাথে বাবু আছে, বাবুর গায়ে যেন এক ফোঁটা ঠান্ডা বাতাসও না লাগে। একেবারে প্রয়োজন ছাড়া কেবিনের বাইরে বের হওয়ার দরকার নেই। আর ইরামের দিকে খেয়াল রাখবি। সুগন্ধাকেও আমি পই পই করে বলে দিয়েছি, তোরা দুজন পুরুষ, মেয়েদের চোখে চোখে রাখবি একেবারে। ব্রো, চিল। তোমার ছেলে 5 বছরের বাচ্চা না যে এভাবে অপদেশের লিস্ট তরিয়ে দিচ্ছ। এক বাচ্চার বাপ আমি, একটু তো সম্মান করো। সঙ্গে সঙ্গে সামিয়া সাইবানের কান চেপে ধরল। আউচ। সরি ব্রো, 10 বাচ্চা পয়দা করলেও আমার কাছে তুই 5 বছরের বাচ্চাই থাকবি ব্রো। আরেকটা কানমোলা খেতে চাস ব্রো? মম, আমার সম্মান নিয়ে এইভাবে সিনিমিনি খেলার অপরাধে তোমায় ড্যাডের মনের ঘরে নির্বাসন দেওয়া উচিত। যাক, অবশেষে মধুর বাক্যটা বেরিয়েছে আমার ব্রোর মুখ থেকে। শোন রে ছোট পোটলার বাপ বড় পোটলা, তোর ড্যাডের মনের ঘরের প্রয়োজন নেই আমার, বুঝেছিস? মোমের ক্ষমতা আছে নিজের ঘর নিজেই তৈরি করে নেওয়ার। ইউ নো? ইয়েস, আই নো। স্লে কুইন, জাস্ট ডোন্ট কিক ড্যাড হোয়েন আই এম হেয়ার নট হেয়ার টু ওয়াচ দ্য ফান। ইরাম নিজের জায়গায় দাঁড়িয়ে মনোমুগ্ধের ন্যায় দেখে গেল। যতবার সামিয়া আর সাইবানকে সে একসাথে দেখতে পায়, ততবার কেন যেন তার তাকিয়েই থাকতে ইচ্ছে হয়। মা ছেলের মাঝে এমনও সহজ সম্পর্ক হতে পারে। এই জুটিকে না দেখলে ইরাম হয়তো কোনোদিন সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারত না। এই যে আমার মেয়েটা এসে পড়েছে, মাশাআল্লাহ, একেবারে লাল টুকটুক পরি। সামিয়া কখন তার দিকে ঘুরে তাকিয়েছে ইরাম টেরও পায়নি। খানিকটা লজ্জা পেয়ে গেল সে মন্তব্যে। এগিয়ে গেল সামনে, সামিয়ার হাত ধরে বলল, বাড়িতে করিম চাচা ছাড়া আর কেউ থাকবে না। আম্মু, নিজের যত্ন নিও। হ্যাঁ জানি, তুমি ডাক্তার, অনেক ব্যস্ত। মানুষের জীবন রক্ষার মহান দায়িত্ব তোমার কাঁধে। তবে সেই দায়িত্ব পালনের জন্য তো আগে তোমাকে নিজে সুস্থ রাখতে হবে, তাই না? দেখেছ, এভাবেই মায়ের জন্য চিন্তা করতে হয়। এই যে বড় পোটলা, বউকে দেখেও তো কিছু শিখতে পারিস। চোখ উল্টালো সাইবান। মানুষের আলগা পিরিত দেখলে গা জ্বলে। সাইবানের বাহুতে চাপড় বসালেন সামিয়া। মাকে জিভ দেখিয়ে ভেঙচি কেটে বেবি ক্যারিয়ারটা হাতে তুলে নিয়ে ইরামের দিকে ফিরল সাইবান। এই যে এবার বেরোবেন, নাকি লঞ্চ থেকে আপনাকে আমন্ত্রণ করে স্পেশাল ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? লঞ্চ ছুটে গেলে শেষে বুড়িগঙ্গার সাথে কুল পাবেন না কিন্তু। তখন বুকে কেন, পিঠেও জায়গা হবে না। জনদরদি গরিবের বন্ধু জ্যাক না আমি, যে রোজের জন্য সব কিছু ছেড়ে দেব। ইস, যাত্রার আগে আগে টাইটানিকের মতন ডিজাস্টার মুভির কথা না বললেই নয়। সামিয়া আরেক দফায় ছেলেকে শাসন করলেন। ইরাম মুচকি হেসে দেখল কাণ্ড। অবশেষে সামিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তারা গাড়ির দিকে এগোলো। সারিকা আর সুগন্ধাকে ব্যাগপত্রের সঙ্গে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সাইবান শুধু ইরাম আর বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এমনটাই পরিকল্পনা ছিল। ওদিকে অনুরাগেরও এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। সামিয়া গাড়ি অবধি হেঁটে এলেন। ছেলের বউদের গায়ে আয়াতুল কুরসি এবং দোয়া ইউনুস পরে ফু দিয়ে দিলেন। গাড়িটা যখন বাড়ির সীমানা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল, তখন সামিয়া দরজায় দাঁড়িয়ে এক রাশ আশা এবং ক্ষীণ আশঙ্কা নিয়ে চেয়ে রইলেন। মায়ের মন এমনই হয়তো, সুখের সময়ে চিন্তারা ঘিরে ধরে। সদরঘাটে ভিড়ে ঢুকার পর ইরামের সত্যিই মনে হলো ভিন্ন এক জগতে এসে পড়েছে সে। বিশাল প্যাসেজ দিয়ে ঘাটের সঙ্গে টার্মিনালের সংযোগ করা, নিচে বুড়িগঙ্গা পার। টিভিতে দেখেছে সে, ঈদের সময় এখানে পা রাখার মতন জায়গাও পাওয়া যায় না। এখন অবশ্য মানুষ তুলনামূলক কম। দূর থেকে বিভিন্ন লঞ্চের সাইরেনের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে হকার আর কুলিদের কলরব। সাইবান সামনে সামনে হাঁটছে, এক হাতে বেবি ক্যারিয়ারে থাকা ইজান, অন্য হাতে ইজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাগ। ইরাম সাহায্যের জন্য ছেলেকে নয়তো ব্যাগকে ধরতে চেয়েছিল। সাইবান সাফ মানা করে দিয়েছে। এখানে নাকি বেশি চুরি হয়। ক্ষণে ক্ষণে পেছন ফিরে ইরামকে দেখছে সে। অর্ধাঙ্গিনী পিছিয়ে পড়লে থেমে দাঁড়াচ্ছে, অপেক্ষা করছে। কাছে এলে আবার হাঁটা শুরু করছে। এভাবেই তারা অবশেষে পৌঁছে গেল ঘাটে। নিচে বুড়িগঙ্গার কালো পানি, সামনে দাঁড়ানো দানবাকৃতির লঞ্চ। ইরাম ঘাট টান টান করে দেখতে বেগ পোহালো। লঞ্চ তো নয়,
যেন এক একটা আস্ত 5 স্টার হোটেল। MV কালাইয়া, পারাবত 17, ইগল 4, আরও কত কত নাম। একেবারে আলাদাই দুনিয়া। মানুষজন নৌকা থেকে চলন্ত লঞ্চে উঠছে। দাঁড়িয়ে থাকা লঞ্চের স্টাফরা হাঁকডাক করে যাত্রী আকর্ষণের চেষ্টা করছে। সাইবান যে লঞ্চের সামনে গিয়ে থামল, সে লঞ্চ আশেপাশের অন্যান্য লঞ্চের দিক থেকে তুলনামূলক সবচেয়ে বড় এবং আধুনিক দেখতে। ধাতব দেওয়ালে গোটা গোটা অক্ষরে লিখিত MV সুন্দরবন 16। একটা কাঠের পাটাতন দিয়ে ঘাট আর লঞ্চের সঙ্গে পথ তৈরি করা হয়েছে যেন যাত্রীরা ভেতরে প্রবেশ করতে পারে। দুজন স্টাফ দাঁড়িয়ে আছে আমন্ত্রণের উদ্দেশ্যে। ইরাম থামল। তখনই অন্য একটা লঞ্চ এসে পাশের ঘাট দেওয়ায় এত জোরে গোটা ঘাট কেঁপে উঠল যে রমণী একটুর জন্য ভারসাম্য হারিয়ে ফেলল। সাইবান পাশে থাকায় ধরে ফেলল। সাবধানে, লঞ্চ ঘাটে দেওয়ার সময় ধাক্কা লাগে। সেটা তুমি আগে বলবে না আমায়? ফাইন, সরি। এবার একটু দেখি, এবার উঠুন আপনি, আমি পেছনে আসছি পোটলাকে নিয়ে। ইরাম দীর্ঘ প্রশ্বাস টেনে সামনে তাকালো। দুনিয়ার যত লঞ্চ দুর্ঘটনার কথা তার এক্ষুনি কেন স্মরণ আসছে। কি আশ্চর্য! যেহেতু নদী, নালা এবং এই ধরনের জায়গাগুলো আগে আসা হয়নি, সেহেতু ইরাম আবিষ্কার করার সুযোগ পায়নি। এসবে হালকা ভয় আছে তার। বিশাল লঞ্চের দিকে তাকাতেই কেমন বুক কাঁপছে তার। পাটাতনের উপর পা দিতে গিয়েও দ্বিধা হচ্ছে। ওপাশে থাকা স্টাফরা বুঝতে পারল। আফা, আপনার সমস্যা হইলে আমার হাত দুইটা ধইরা আহেন। ইরামের দিকে হাত বাড়িয়ে দিল লঞ্চের এক লোক। দ্বিধাদ্বন্দ্বে ভুগল সে। ঘাট থেকে লঞ্চে ওঠার জন্য যদিও যথেষ্ট প্রস্তুত কাঠের পাতাতন দিয়ে দেওয়া হয়েছে, তবুও নিচের কালচে বুড়িগঙ্গা পানি তাকে বিভ্রান্ত করল। এমন ক্ষেত্র বড্ড অচেনা কিনা। কিন্তু এমন গর্ধপের মতন দাঁড়িয়ে থাকলে হবে? পেছনে আরও মানুষ অপেক্ষায় আছে। মনকে কোনো মতে স্থির করে হাত বাড়িয়ে দিল ইরাম সামনের দিকে। কাপা কাপা পায়ে এগোতে নিল। নিচের পানির দিকে না তাকালেই চলবে, মনে মনে জপতে লাগলো সে। তবে লোকটা তার হাতের নাগাল পাওয়ার আগেই হুট করে তাকে রীতিমতো শূন্যে তুলে ফেলল কেউ। বিস্ময়কর একটা শব্দ করে একজোড়া প্রশস্ত কাঁধ চেপে ধরল ইরাম। অবাক হয়ে আবিষ্কার করলো সাইবানকে। একটি হাতে ইরামকে কোলে তুলে নিয়েছে সে, অপর হাতে বেবি ক্যারিয়ারের আদ্য ঘুমন্ত ইজান। দৃশ্যটি বাহ্যিকভাবে দেখতে প্রায় অবিশ্বাস্য লাগলো। আশেপাশের মানুষজন সব বিস্মিত হয়ে নিষ্পলক চেয়ে রইল। সাইবান কারো সাহায্য অবধি চাইল না। আনমনেই বিড়বিড় করল একটি অস্ফুট শব্দ, বিসমিল্লাহ। অতঃপর পাটাতনের উপর পা রাখল সে নির্দ্বিধায়। পদক্ষেপ একটুও চলল না তার। যেন এতটা ভার বহন করা অসাধ্য কিছু নয়। অজান্তেই কালচে বুড়িগঙ্গার পানি এবং পরে বেবি কেয়ারের ভেতরে থাকা ছেলেকে এক নজর দেখে ইরাম না পারতেই ফিসফিস করল, তোমার ভয় করছে না? কপালে 2 ফোঁটা ঘাম জমলেও মুচকি হাসল সাইবান। যার হাতে গোটা দুনিয়া, তার আবার ভয় কিসের? ইরাম মনের ভেতর ভীষণ এক অনুভূতির জোয়ার টের পেল। এক সময়কার দায়িত্বজ্ঞানহীন ছেলেটা এমন করে দায়িত্ব কাঁধে তুলতে শিখল ঠিক কবে, সেটা সে নিজেও বলতে পারবে না। সে কি এতকাল নিজের অতীত এবং ইজানের ভবিষ্যতের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে নিজের স্বামীর ভেতরের সূক্ষ্ম পরিবর্তনগুলো নজরে আসেনি? প্রথমবারের মতন ইরাম সাইবানের মুখের দিকে মুগ্ধতা নিয়ে তাকাল। এক সময়কার সেই ছোট্ট খালাতো ভাই হিসেবে নয়, বরং নিজের স্বামী হিসেবে, একজন পুরুষ হিসেবে। যেন প্রথমবার দেখছে সে সাইবানকে, অনুভব করছে কত বড় হয়ে গিয়েছে ছেলেটা। ইরামের বাহু অজান্তেই সাইবানের কাঁধ জড়িয়ে গেল। বুকের ভেতর আশঙ্কা চক্ষু কার্পণ্যের ন্যায় উবে গেল। এই বাহুর মাঝে সে এবং তার সন্তান সদা নিরাপদ। চিন্তার কোনো কারণ নেই, সে নিশ্চিত থাকতে পারে। এমনটাই অনুভূত হলো রমণের। সাইবান পাটাতন বেয়ে হেঁটে গিয়ে অবশেষে লঞ্চের ভেতরে পা রাখল। ভেতরে থাকা স্টাফরা স্বাগত জানালো তাদের। স্যার মনে হয় ম্যাডামরে খুব কেয়ার করেন, একজন হেসে মন্তব্য করল। সাইবান পাল্টা কিছু বলল না। অতি সাবধানে ইরামকে নিচে নামিয়ে দিল। বেবি কেয়ারে থাকা ইজান তখনই শব্দ করে উঠল। একগাল হাসল সাইবান, হাঁটু মুড়ে বসে বলল, হয় মুই রে মুই, বাপের দেশে নিয়ে আতগো ভিডা ঘুরায় আনমো, বুঝছ?
অহনি শিক্ষা হালা মগো পরাণের ভাষা পোটলাডা। তুমি এত চমৎকার বরিশাল্লা জানো? ইরাম আরেক দফায় মুগ্ধতা প্রকাশ না করে পারল না। তবে সাইবান প্রতিক্রিয়া জানানোর আগেই একটি কণ্ঠস্বর ভেসে এলো। কিরে বরিশাল্লা খেতার গাঠটি, আসতে পারলি শেষমেশ? ভাবছি তোকে ছাড়াই লঞ্চ না আবার উড়াল দেয়। এসে দাঁড়ালো অনুরাগ। সাইবান খেকিয়ে উঠল। আমার সাথে কোথাও খেতার গাঠটি দেখছিস? শালা অন্ধ। না, বউ বাচ্চার গাঠটি দেখছি। মজা নিতে ছাড়ল না অনুরাগ। চিল অনু চিল, যিনি তো আমাদের ঝিনি, স্ট্রংম্যান। ইরাম বেবি ক্যারিয়ার থেকেই জানকে বুকে তুলে নিয়েছে সবেমাত্র, অথচ এই অতি পরিচিত কণ্ঠটি তাকে ওই স্থানেই জমিয়ে দিল। এমনকি সাইবানকেও। হতবাক হয়ে তারা দেখল গটগট করে আসছে তিতলি, ক্রপ টপ আর টাইট জিন্স পরনে, চুলগুলো হাই পনিটেইল করে রাখা। সাইবানের চোখজোড়া বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। ঝট করেই ফিরে তাকালো সে অনুরাগের দিকে। প্রথমটায় অনুরাগ অপরাধী ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল। পরক্ষণেই কাছে ঝুঁকে সাইবানের কানে ফিসফিস করে বলল, বিয়েতে তিতলিও দাওয়াত পেয়েছে। ওর বাবা আমার সাথে নিয়ে যেতে বলেছে। মাত্র 1.5 ঘন্টা আগে হয়েছে। সরি দোস্ত, আই ডিড নট মিন টু। সাইবান জবাব দিল না ঠিকই, কিন্তু তার দৃষ্টিতে ফুটে ওঠা চাপা ক্রোধ চিনতে কারোরই ভুল হলো না। ছেলেমেয়েরা সবাই চলে যেতেই বাড়িটা কেমন ফাঁকা হয়ে গিয়েছে। ফ্রি সময় থাকায় সন্ধ্যায় একাই সোফায় চা নিয়ে বসেছেন সামিয়া। সুগন্ধা মেয়েটা আজকাল হিন্দি সিরিয়াল বাদ দিয়ে কোরিয়ান বা চাইনিজ ড্রামা দেখছে। মাঝে মাঝে দেখতে দেখতে সামিয়ারও কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছে। তিনি একটা ড্রামার এপিসোড চালিয়ে আনমনেই বসে আছেন, দেখছেন না তেমন মনোযোগ দিয়ে। ছেলে মেয়েদেরকে ছাড়া কিছুই ভালো লাগছে না। ঠিক এমন সময়ে আহমদ এসে বসলেন বিপরীত দিকে সোফায়। কোনো কথা না বলে রিমোটটা টেনে খানিক স্বৈরাচারের মতন চ্যানেল বদলে দিলেন তিনি। টিভিতে এখন ফুটবল খেলার ম্যাচ চলছে। সামিয়া বিরক্ত বোধ করলেন। আমি একটা জিনিস দেখছিলাম। বুড়ি বয়সে ভীমরতির প্রয়োজন নেই তোমার। পায়ের উপর পা তুলে একদম বেপরোয়া মনোভাব নিয়েই আয়েশ করে খেলা দেখতে লাগলো আহমদ। সামিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপরে ঠাস করে হাত থেকে চায়ের কাপটা রেখে দিয়ে বলে উঠলেন, তুমি আর কতদিন এই বাড়িতে খাটি গেড়ে বসে থাকবে ভেবেছ? কেন, তোমার দম বন্ধ লাগছে? দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। স্বামীর এমন কথায় অন্তর পুরল সামিয়ার। কয়েকদিন ধরেই দেখছি তোমাকে আহমদ, কেমন ভূতের মতো এখানে পড়ে আছো। কি চাও তুমি? আমি না থাকলে সুতো দিয়ে বেঁধে রাখা পরিবারটা বন্যায় ভেসে যাবে। সেটা হোক, তাই চাই না। আহমদের চোখ টিভির দিকে। একবারের জন্য তিনি সামিয়ার দিকে তাকাচ্ছেন না। কই, আগে তো তোমার এত দরদ উতলে ওঠেনি এই পরিবারের প্রতি? আগে তো আর কেউ বাড়িতে একটা মাঝবয়সী ডিভোর্সি মেয়েকে বাড়ির বউ করে ঢোকায়নি। আহমদ, সমস্যা কি তোমার? গর্জে উঠলেন সামিয়া। উঠে দাঁড়িয়ে গেলেন শটান। আহমদ একটুও ক্রোধ দেখালেন না, বরং ঘুরে তাকিয়ে শান্ত গলায় বললেন, চিৎকার করো না সামিয়া। সমস্যা আমি না, তুমি তৈরি করছো। এর মাসুল তোমাকে আজ না হয় কাল গুনতেই হবে। মাসুল গুনব আমি? আমার ছেলেকে দেখেছো তুমি একবারও ভালোভাবে? একটুখানি তাচ্ছিল্যের হাসি হাসলেন সামিয়া। মাঝবয়সী ডিভোর্সি বলে যাকে অপমান করতে চাইছ, তার জন্যই আমার ছেলের চেহারায় খুশি চলকে ওঠে। বেঁচে তো এতদিনও ছিল, কিন্তু সে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য ছিল না। অথচ আজ দেখো, আমার ছেলে দায়িত্ব নিতে শিখে গিয়েছে। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমাদের বলতে ঈর্ষা হয়, তাই না? শীতল হাসি হাসলেন আহমদ। সামিয়া জমে গেলেন। স্বামীর এই অভিব্যক্তি তার ভীষণ চেনা। সোফা সেরে উঠে দাঁড়ালেন আহমদ। ধীর পায়ে হেঁটে এসে সামিয়ার মুখোমুখি থামলেন। চোখে চোখ রাখলেন। তোমার এই গর্বই না একদিন কাল হয়ে দাঁড়ায়, মাই ডিয়ার ওয়াইফ। গলা কাঁপল সামিয়ার। কাল? কাল কেন হবে? কি বলছো তুমি? আহমদ ঝুঁকে এলেন। সামিয়ার কানের কাছে ফিসফিসিয়ে উচ্চারণ করলেন, আমি কি বলেছি তুমি তা খুব ভালোভাবেই বুঝতে পারছ। অস্বীকার করো না,
মাঝবয়সী ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে দিয়েছ। তোমার ছেলে খুব সুখে আছে, দায়িত্ব শিখে গেছে। একবারে সোনায় সোহাগা তুমি, তাই না? একটু থামলেন তিনি, অতঃপর যুক্ত করলেন, আমার ছেলে বলে যাকে বুকে আগলে রাখো, সে যেদিন তোমার মূর্খতার পিছনের সত্যিটা জানবে, সেদিন কি সে নিজেকে আদৌ তোমার ছেলে বলে দাবি করতে পারবে? ইউ আর সেলফিশ সামিয়া, রিয়েলি রিয়েলি সেলফিশ। ইউ ডিড নট ইভেন স্পেয়ার আওয়ার সন। সামিয়ার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। হৃদযন্ত্র বুঝি স্পন্দিত বন্ধ করে দিল। আহমদ সরে গেলেন, আর দাঁড়ালেন না, হেঁটে অন্দরমহরের আড়াল হয়ে গেলেন। তিনি চলে যেতেই সামিয়া নিজের পায়ের জোর হারিয়ে ফেললেন। ধপাস করে বসে পড়লেন মেঝেতে। দেহ পেরিয়ে আত্মা অব্দি কাঁপল তার। কিছু বুঝে ওঠার আগেই তার চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় উষ্ণ অশ্রু গড়তে শুরু করল। ওরে বাপরে, এর মধ্যে দেখি কিন্তু আছে, কিছু একটা ব্যাপার আছে, কিন্তু কি? তোমরা কি গেস করতে পারছো কি হয়েছে, কি হবে সামনে, কি নিয়ে এত আশঙ্কা তাদের? আচ্ছা যাই হোক, তাদের মাঝে কি হবে না হবে দেখা যাবে। বাট আজকের পর্বটা একদমই ইন্টারেস্টিং ছিল, তাই না? অনেক সুন্দর ছিল। ফুল পর্ব মিলিয়ে আমার সাইবান আর সুগন্ধার যে কেমিস্ট্রিটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। এত পরিমাণে হেসেছি আমি বলার বাইরে। তারপর সাইবান দায়িত্ববান হয়ে গিয়েছে। জানি না, যদিও লাস্টের দিকে কেন জানি মনে হচ্ছে মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। যাই হোক, বুকের ভিতর ছকছক ছকছক করছে। আর সামিয়ার বিষয়টা, বাবা কত ডিজিটাল শাশুড়ি। এই শোনো, এখনকার যুগের মেয়েরা, তোমরা যারা শাশুড়ি হবে না, তারা এরকম ডিজিটাল আধুনিক শাশুড়ি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা সেই সময় গিয়ে কোরিয়ান সিরিয়াল দেখবা। অবশ্য এই বয়সে এসে সামিয়ার রুচিটা ইন্টারেস্টিং। যাই হোক, শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।